এইভাবে পড়াবো বলো তো একটু। হ্যালো ম্যাম, আপনার মতো করে দেখালেই হবে। হ্যাঁ আপনার মতো করে দেখালেই হবে না, প্রবলেম আছে। আচ্ছা, তাহলে আমি মানে বলি যে ময়েশ্চার ম্যানেজমেন্ট একটা চ্যাপ্টার আছে। তো হোয়াট ইজ ময়েশ্চার ম্যানেজমেন্ট? ময়েশ্চার ম্যানেজমেন্টটা হচ্ছে, মনে করো এই যে আজকের ওয়েদারটা কেমন, খুব মানে সারাউন্ডিং এনভায়রনমেন্টটা খুবই মানে টু মাচ হট প্লাস হিউমিডিটি অনেক। তো এই যে ওয়েদারের এই রকম অ্যাটমসফিরিক কন্ডিশনে আমাদের শরীরে প্রচুর সোয়েটিং হয়। মানে সোয়েটিং মানে হচ্ছে তোমার সারাউন্ডিং এনভায়রনমেন্টের সাথে আমার আমাদের দেখা যাচ্ছে যে ডেইলি যে অ্যাক্টিভিটিস আছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, সেটা যদি আরও বাড়ে তাহলে তো সোয়েট সিক্রেশনটা আরও বেশি হবে। তখন আমরা কিন্তু কি করি, আমরা কিন্তু নুট থাকি না, আমরা হচ্ছে কাপড় পরি। তো হিউম্যান বিং সে সিভিলাইজড একটা লাইফ লিড করে, দ্যাটস ওয়াই তাকে কাপড় পরতে হয়। তো এখন এই কাপড়টাকে অবশ্যই যে ওয়্যারার তাকে কমফোর্টেবল হইতে হবে। এখন কমফোর্টেবল হইতে গেলে সারাউন্ডিং এনভায়রনমেন্টের সাথে আমার শরীরে, কারণ আমার শরীরে আমরা প্রতিদিন কি করছি, এই যে এখনকার ওয়েদারে প্রচুর আম আছে, তারপরে কাঁঠাল, লিচু, তারপরে এই যে এখন ঈদ গেল, গরুর গোশ খাচ্ছে, তাহলে এগুলো কি করে, আমরা যখন ইনটেক করি তখন আমাদের শরীরে এইগুলো বার্ন হতে থাকে। বার্ন হলে পরে আমার শরীরের ভেতরে এই যে বার্নিং হওয়ার ফলে এক ধরনের হিট জেনারেট করে। এখন হিট জেনারেট করলে পরে শরীর থেকে হিট জেনারেশনটা সারাউন্ডিং এনভায়রনমেন্টে পাস হইতে হয়। তাহলে এখন হিট, আমরা জানি যে হিট জেনারেশন যে হয়, হিট প্রোডাকশন আর হিট লস ইকুয়াল হইতে হবে। ইকুয়াল যদি হয় না হয়, অর্থাৎ আমার যে বডির যে কোর টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড বা 98.5 ডিগ্রি ফারেনহাইট, এই জিনিসটা মেনটেন করতে হবে। তাহলে এই সারাউন্ডিং এনভায়রনমেন্টটা হচ্ছে টু মাচ হট, তার উপরে প্রচণ্ড হিউমিডিটি, আর আমার শরীরে প্রচণ্ড সোয়েটিং হচ্ছে। তাহলে আমি যে কাপড়টা পরলাম, এই কাপড়টা বা গার্মেন্টসটার অ্যাবিলিটি থাকতে হবে, দ্যাট মিনস দ্য অ্যাবিলিটি অফ এ গার্মেন্টস টু ট্রান্সপোর্ট ময়েশ্চার অ্যাওয়ে ফ্রম দ্য স্কিন। কারণ আমি কি করলাম, আমাদের হিউম্যান বডি বা ওয়্যারার যে, সে কাপড়টা তো বডির উপরে পড়ে, তাহলে বডিটা তো কি থাকে, স্কিনের উপরে, স্কিনটা থাকে আমাদের শরীরে। তাহলে এই যে স্কিন থেকে আমার শরীরে যে সোয়েটিং বা ময়েশ্চার হলো, এইটা ট্রান্সপোর্টের করার অ্যাবিলিটি থাকতে হবে আমি যে গার্মেন্টসটা পরলাম, সারাউন্ডিং এনভায়রনমেন্ট, দ্যাট ইজ কল্ড হচ্ছে ময়েশ্চার ম্যানেজমেন্ট ক্লদিং। মানে অ্যাবিলিটি অফ এ ফ্যাব্রিক টু ট্রান্সপোর্ট লিকুইড ইজ কল্ড ময়েশ্চার ম্যানেজমেন্ট, অথবা আমি বলতে পারি দ্য অ্যাবিলিটি অফ এ গার্মেন্ট টু ট্রান্সপোর্ট ময়েশ্চার অ্যাওয়ে ফ্রম দ্য স্কিন টু দ্য গার্মেন্টস আউটার সারফেসে তাকে ট্রান্সপোর্ট করার অ্যাবিলিটি থাকতে হবে এই ময়েশ্চারটা। অথবা ময়েশ্চার ইজ ট্রান্সপোর্টেড ইন টেক্সটাইল থ্রু, অর্থাৎ এই যে ময়েশ্চারটা সারাউন্ডিং এনভায়রনমেন্টে ট্রান্সপোর্ট করবে বা ট্রান্সফার হবে, এইটা হয় হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন বা উইকিং অ্যাকশন, অর্থাৎ ক্যাপিলারি অ্যাকশন বা উইকিং অ্যাকশনের মাধ্যমে এই ময়েশ্চারের ট্রান্সপোর্টেশনটা সারাউন্ডিং এনভায়রনমেন্টে হচ্ছে। অথবা আমি অন্যভাবেও ডিফাইন করতে পারি যে ময়েশ্চার ম্যানেজমেন্টকে, এটা হচ্ছে কন্ট্রোলড মুভমেন্ট অফ ওয়াটার ভ্যাপার অ্যান্ড লিকুইড ওয়াটার মানে পার্সপিরেশন, যেটা ফ্রম দ্য সারফেস অফ দ্য স্কিনের সারফেস থেকে টু দ্য অ্যাটমসফিয়ার থ্রো দ্য ফ্যাব্রিক। অর্থাৎ আমি যে কাপড়টা পরলাম, অর্থাৎ কন্ট্রোল মুভমেন্ট, ময়েশ্চার ম্যানেজমেন্টকে বলা হচ্ছে কন্ট্রোল মুভমেন্ট অফ ওয়াটার ভ্যাপার অ্যান্ড লিকুইড ওয়াটার। অর্থাৎ আমার শরীরে আমার যে সোয়েটিং হলো বা পার্সপিরেশন হলো, এইটা স্কিনের সারফেস থেকে সারাউন্ডিং এনভায়রনমেন্টে ফ্যাব্রিকের মধ্য দিয়ে পাস করার যে অ্যাবিলিটি, দ্যাট ইজ কল্ড ময়েশ্চার ম্যানেজমেন্ট। অথবা দ্য কনসেপ্ট অফ দিস টেকনোলজি ইজ টু হ্যাভ এ কুইকার ড্রাই রেট, অর্থাৎ এই কনসেপ্টটা মানে আমার শরীরে খুব দ্রুত গতিতে কুইক হইতে হবে, ড্রাই হইতে হবে। মানে ময়েশ্চার ম্যানেজমেন্ট মানেই হচ্ছে
আমার স্কিনটাকে ড্রাই রাখতে হবে, যেই কাপড় পরবো তার সেই অ্যাবিলিটি থাকতে হবে। এইটাই হচ্ছে ডেফিনেশন। আশা করি ডেফিনেশনটা বুঝতে পারছো। তাহলে আমাদের কিন্তু আরো একটা কোশ্চেন ছিল যে এই যে ময়শ্চার যে ট্রান্সপোর্ট হচ্ছে কাপড় থেকে, এই ক্ষেত্রে কতগুলো ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে। আসলে কি হয়, কাপড়টা যে ফ্যাব্রিকটা আমাদের মানে ইটা কি প্রসেসটা হচ্ছে ফাইবার থেকে ইয়ার্ন তৈরি করা হচ্ছে, ইয়ার্ন থেকে ফ্যাব্রিক, ফ্যাব্রিক থেকে গার্মেন্টস। তাহলে আমার যে কাপড়টা যে ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে, এই সমস্ত ক্ষেত্রে কিছু ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর থাকে, অর্থাৎ পরোসিটি এবং থিকনেস অফ ক্লদিং, অর্থাৎ ফাইবার যেটা রয়েছে বা সেটার পরোসিটিটা কেমন এবং থিকনেসটা কেমন, মানে আমি যে কাপড়টা পরলাম তার থিকনেসটা কি, পরোসিটি কেমন, কমপ্লেক্সিটি অফ পোরের যে সাইজ বা কমপ্লেক্সিটিটা কেমন, তারপরে হচ্ছে এইগুলো হচ্ছে ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। এইগুলি কি করে, এইগুলো ময়েশ্চার ট্রান্সপোর্ট করার যে আমি যে বললাম যে ট্রান্সপোর্ট করবে যে অ্যাবিলিটি থাকতে হবে, তাহলে অ্যাবিলিটিটা ডিপেন্ডস করতেছে আবার কতগুলো ফ্যাক্টরের উপর। ফ্যাক্টরগুলি কি কি, ফ্যাক্টরগুলির ফার্স্ট একটা হচ্ছে পরোসিটি এবং থিকনেস অফ ক্লদিং, কমপ্লেক্সিটি অফ পোর, ফাইবার ডায়ামিটার, অর্থাৎ যেই ফাইবার তাকে যদি তুমি ক্রস সেকশন করো তার ডায়ামিটারটা কেমন, শেপটা কেমন, টাইপটা কেমন। টাইপ বলতে বোঝাচ্ছে যে ফাইবারটা কি হাইড্রোফোবিক না কি হাইড্রোফিলিক। তারপরে হচ্ছে পোরের সাইজের ডিস্ট্রিবিউশনটা কেমন, অর্থাৎ পোর সাইজ, ফাইবারের ভেতরে যে পোর, এই পোরের সাইজের ডিস্ট্রিবিউশনটা কেমন। তারপরে ডিস্ট্রিবিউশন অনেক সময় হচ্ছে ক্রিস্টালাইজ ডিস্ট্রিবিউশনে হয় এরকম কিনা। তারপরে হচ্ছে গ্রেডিয়েন্ট অফ টেম্পারেচার, তারপরে হচ্ছে ওয়াটার ভ্যাপার প্রেশার বা কনসেন্ট্রেশন, তারপরে হচ্ছে তোমার পজিশন অফ লেয়ার, অর্থাৎ ওই যে হাইড্রোফিলিক বা হাইড্রোফোবিক যে কোনো যেই যে লেয়ারগুলি, এই লেয়ারের পজিশনটা কি, আউটার লেয়ারে কি দিব, ইনার লেয়ারে কি থাকবে, বেইজে কি থাকবে, এই যে পজিশনগুলি লেয়ারের পজিশন। তারপরে হচ্ছে ফাইবারের ভেন্টিলেশন প্রপার্টিসটা ভালো কিনা, রেডিয়েটিভ সরপশন কনস্ট্যান্ট অফ ফাইবার, এইগুলো আমার এই ফ্যাক্টরগুলিকে কনসিডার করতে হবে। অর্থাৎ আমি যখন ময়েশ্চার ম্যানেজমেন্ট ক্লদিং তৈরি করব, এই ময়েশ্চার ম্যানেজমেন্ট ক্লদিং যে তৈরি করার জন্য যে কোনো ফাইবার চুজ করলেই হবে না, ওই ফাইবার সেই অ্যাবিলিটিটা থাকবে না। অর্থাৎ কোন অ্যাবিলিটি, তার ক্যাপিলারি অ্যাকশন বা উইকিং অ্যাকশন, অর্থাৎ দ্রুত ড্রাই হওয়ার যে টেন্ডেন্সি, ড্রাই হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা থাকে দ্রুত হওয়ার জন্য এই ফ্যাক্টরগুলি, অর্থাৎ ফাইবার চুজ করার সময়, ময়েশ্চার ম্যানেজমেন্ট ক্লদিং তৈরি করার সময় এই জিনিসগুলোকে কনসিডারেশনে আনতে হবে। অর্থাৎ কি কনসিডারে আনতে হবে, অর্থাৎ আমার ফাইবারের পোরের সাইজ যে ডিস্ট্রিবিউশনটা কেমন, ওয়াটার ভ্যাপার প্রেশার বা কনসেন্ট্রেশন কেমন, আমার লেয়ারগুলির পজিশন কেমন, এই ফাইবারের ভেন্টিলেশনটা ভালো কিনা, রেডিয়েটিভ সরপশন কনস্ট্যান্ট অফ ফাইবার, অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার প্রেশার, তারপরে হচ্ছে পরোসিটি, থিকনেস, কমপ্লেক্সিটি, তারপর ডায়ামিটার, শেপ, কি টাইপের ফাইবার। নাও এই যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে ফ্যাক্টর। এই ফ্যাক্টরকে অবশ্যই কনসিডার করে আমাকে ফাইবার চুজ করে ময়েশ্চার ম্যানেজমেন্ট ক্লদিং তৈরি করতে হবে। যে সেই ফাইবার দিয়ে আমি ময়েশ্চার ম্যানেজমেন্ট ক্লদিং তৈরি করলে আমার ওইটা ওই কাপড়ের ওই রিকোয়ারমেন্টস ফুলফিল করবে না। রিকোয়ারমেন্টসটা কি বলতে পারো? রিকোয়ারমেন্টসটা হচ্ছে ওই যে দ্রুত ড্রাই হওয়ার যে কুইকার ড্রাইং রেট, কুইক ড্রাই হওয়ার যে টেন্ডেন্সি, অর্থাৎ ক্যাপিলারি অ্যাকশন বা উইকিং অ্যাকশন, হাই উইকিং অ্যাকশন বা ক্যাপিলারি অ্যাকশন, এটা থাকবে না। এই তাহলে কি বুঝতে পারছো কি না? হ্যালো, কোনো কোশ্চেন আছে? দুইটা কোশ্চেন যে পড়ালাম, কোনো কোশ্চেন আছে? গত ক্লাস একবার একটা ক্লাস নিয়েছিলাম কিন্তু তখনও পড়াইছিলাম এগুলো। আচ্ছা, যাই হোক, যখন তোমাদের সিটিতে যদি এগুলো আসে যে ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরগুলি, তখন জাস্ট এইগুলো দিলে হবে, কিন্তু ফাইনালে তোমাদেরকে অবশ্যই প্রত্যেকটা জিনিস একটু ডেসক্রাইব করতে হবে যে
কমপ্লেক্সিটি অফ পোরের কমপ্লেক্সিটি বলতে কি বুঝি, পরোসিটি এবং থিকনেস অফ ক্লদিং জিনিসটা কি, পোর সাইজ ডিস্ট্রিবিউশন কথাটার অর্থ কি, এইরকম করে এগুলো তোমার মনে করো একটু ডিসক্রাইব করতে হবে। আচ্ছা, আর একটা হচ্ছে কোশ্চেন ছিল ইমপ্রুভমেন্ট টেকনিক অফ ময়েশ্চার ট্রান্সপোর্ট ইন ক্লদিং, অর্থাৎ আমি যদি ময়েশ্চার ট্রান্সপোর্ট ক্লদিংয়ের ইমপ্রুভমেন্ট আনতে চাই, অনেক সময় দেখা যায় না যে কোনো একটা জিনিসের ইমপ্রুভমেন্ট দরকার, তখন এই ইমপ্রুভমেন্টের জন্য আমি কি কি ধরনের টেকনিক অ্যাপ্লাই করতে পারি। একটু আগে যেটা বলছি সেইগুলো হচ্ছে ফ্যাক্টর ছিল, যে আমি ময়েশ্চার ম্যানেজমেন্ট ক্লদিং তৈরি করার জন্য এই ফ্যাক্টরগুলিকে কনসিডার করব। এখন কনসিডার করে মনে করো তুমি ময়েশ্চার ম্যানেজমেন্ট ক্লদিং তৈরি করলাম, এখন তৈরি করার পরে দেখলা যে কিছু ইমপ্রুভমেন্ট আনলে এ ভালো একটা রেজাল্ট দিবে, তাহলে কি ইমপ্রুভমেন্ট আনতে হবে। ইমপ্রুভমেন্টটা হচ্ছে বা ইনার যে লেয়ার অর হাইড্রোফোবিক ফাইবার, বলা হচ্ছে বাই মেকিং অ্যান ইনার লেয়ার অফ হাইড্রোফোবিক ফাইবার with the necessary capillary force is preferable as they do not absorb moisture. অর্থাৎ উইকিং রেট অফ দ্য ইনার লেয়ার মে বি ইনক্রিজড বাই ট্রিটিং ইট উইথ এ হাইড্রোফিলিক ফিনিশ। আমি যখন ময়েশ্চার ম্যানেজমেন্ট ক্লদিং তৈরি করব তখন আমাকে লেয়ার কনসিডার করতে হয়, ইনার লেয়ার আউটার লেয়ার। তাহলে ইনার লেয়ারে আমি হাইড্রোফোবিক ফাইবার দিলাম, কিন্তু আমি জানি যে হাইড্রোফোবিক ফাইবার ময়েশ্চার অ্যাবজর্ব করে না, তাহলে আমি ময়েশ্চার অ্যাবজর্ব করে না, তাহলে আমি এই হাইড্রোফোবিক ফাইবারকে ইনার লেয়ারে কেন দিলাম। আমি যখন খেলাধুলা করব প্রচুর সোয়েটিং হবে, সে তো এইটা অ্যাবজর্ব করবে না, অ্যাবজর্ব করবে না, তাহলে আমি দেওয়ার পেছনের লজিকটা হচ্ছে হাইড্রোফোবিক ফাইবারের আবার ক্যাপিলারি অ্যাকশনটা খুবই মানে দ্রুত ড্রাই হওয়ার এটা খুব রেটটা হাই, যার ফলে আমি যদি এই হাইড্রোফোবিক ফাইবারকে হাইড্রোফিলিক ফিনিশ দিয়ে ট্রিট করে তারপরে এটাকে করি, তাহলে এর উইকিং রেট ইনার লেয়ারে ইনক্রিজ করতে পারবো। উইকিং রেট অফ দ্য ইনার লেয়ার মে বি ইনক্রিজড বাই ট্রিটিং ইট উইথ এ হাইড্রোফিলিক ফিনিশ। কথাটা কি বুঝতে পারছো? হ্যালো, যিনি এই কথাটা বুঝতে পারছো নিশ্চয়ই, একটু উত্তর দাও। জি ম্যাম, বুঝেছি। হ্যাঁ বলো। অর্থাৎ আমি তো জানি যে আমাদের হাইড্রোফোবিক ফাইবার যেটা, তার তো অ্যাবজর্ব করার ময়েশ্চার অ্যাবজর্ব করার ক্যাপাসিটি কম, কিন্তু আমি ইনার লেয়ারে হাইড্রোফোবিক ফাইবার দিয়ে ময়েশ্চার ম্যানেজমেন্ট ক্লদিং তৈরি করতেছি, তাহলে এটা তো আমার রিকোয়ারমেন্টস বা পারপাস ফুলফিল করবে না। ফুলফিল করার জন্য টেকনিকটা কি হবে, আমি হাইড্রোফিলিক ফিনিশ দিয়ে ট্রিট করব, ট্রিট করলে পরে এইটা উইকিং রেট আরো মানে ময়েশ্চার অ্যাবজর্ব করে উইকিং রেট আরো বাড়ায় সারাউন্ডিং এনভায়রনমেন্টে এই ময়েশ্চারটাকে ইভাপোরেট পাস করে দিবে, তাহলে এটা একটা ইমপ্রুভমেন্ট টেকনিক। আর একটা হচ্ছে ফাইবার সারফেস, এটা যদি চ্যানেল গ্রুভ, যেই সমস্ত ফাইবারের ক্রস সেকশন করলে ফাইবার চ্যানেল এবং গ্রুভ যেই সমস্ত ফাইবারের সারফেস, এইটা হচ্ছে কি করে লিকুইড যে ওয়াটার এটা ট্রান্সপোর্টটা না খুব ফাস্টার, মানে বলা হচ্ছে ফাইবার সারফেস উইথ চ্যানেল অ্যান্ড গ্রুভস কুড অলসো ট্রান্সপোর্ট লিকুইড ওয়াটার অ্যাট এ ফাস্টার রেট বাই উইকিং এর মাধ্যমে, মানে চ্যানেল এবং গ্রুভ যে সমস্ত ফাইবার এই ফাইবারের সারফেসে থাকবে তারা হচ্ছে উইকিং রেট হাই থাকে এবং ময়েশ্চারটা সারাউন্ডিং এনভায়রনমেন্টে খুব দ্রুত পাস করে দেয়। তার মানে হচ্ছে ময়েশ্চার ম্যানেজমেন্ট ক্লদিং তৈরি করার সময় বা তাদের ইমপ্রুভমেন্ট আনার জন্য আমি চ্যানেল এবং গ্রুভ যে ফাইবারের সারফেস সেইটাকে প্রেফার করব এবং হাইড্রোফোবিক ফাইবারকে হাইড্রোফিলিক ফিনিশ দিয়ে ট্রিট করব। তারপরে নেক্সট যেটা 3 নাম্বার, সেটা হচ্ছে ফাইবারটা যদি ক্রস সেকশন করি তাহলে দেখব ইউনিক ক্রস সেকশন শেপ অর্থাৎ ডাব্লু প্রোফাইল, তারপরে হচ্ছে গ্রুপড ফাইবার অফ কুল ম্যাক্স এবং 3T শেপ।
হ্যাভ এ লার্জ সারফেস এরিয়া, অর্থাৎ যেই সমস্ত ফাইবারের সারফেস এরিয়াটা লার্জ তারা কি করে, তারা হচ্ছে দ্রুত ইনক্রিজ দ্য ইভাপোরেশন রেট থ্রু আউট দ্য লেয়ার, অর্থাৎ সারাউন্ডিং এনভায়রনমেন্ট, অর্থাৎ লার্জ সারফেস ফাইবারের ক্রস সেকশন করলে পরে যদি দেখো যে সারফেস এরিয়াটা লার্জ হয় তাহলে কি হবে, এর সারাউন্ডিং এনভায়রনমেন্টে ময়েশ্চার ট্রান্সপোর্ট করার রেটটা খুব হাই থাকে। তাহলে এই কোন ফাইবারের ক্ষেত্রে আমরা এটা চুজ করব, এটা হচ্ছে আমি ক্রস সেকশন করে দেখব ডাব্লু প্রোফাইল গ্রুপ ফাইবার অফ কুলমেক্স এবং 3T শেপের ফাইবার, এদের সারফেস এরিয়াটা লার্জ থাকে, অর্থাৎ ইমপ্রুভমেন্ট টেকনিক আনার জন্য আমি এই ফাইবারগুলিকে চুজ করব ময়েশ্চার ম্যানেজমেন্ট ক্লদিং তৈরি করার ক্ষেত্রে। তারপরে হচ্ছে diameter of pore in the outer layer should be less than that in the inner layer as the final capillaries spread the liquid water over a large area for evaporation into the atmosphere, অর্থাৎ আমি কি করব, আমি এই ফাইবারের যে পোর তার ডায়ামিটার, porosity of the layer এবং ফাইবার ডায়ামিটার আর দ্য কন্ট্রোলিং ফ্যাক্টর, একটু আগে কিন্তু আমি এটাকে নিয়ে ডিসকাস করছি যে ফাইবারের পোরের সাইজ, ডায়ামিটার, শেপ, পরোসিটি, তারপরে হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন, তারপরে হচ্ছে তোমার কমপ্লেক্সিটি, এইগুলো কিন্তু ম্যাটার করে ইমপ্রুভমেন্ট আনার জন্য। তাহলে আমার এইটা খেয়াল করতে হবে যে তারপরে হচ্ছে আমি কি করতে পারি, যে কোল্ড ওয়েদারের ক্ষেত্রে যে সমস্ত জায়গায় প্রচন্ড ঠান্ডা, ময়েশ্চার ম্যানেজমেন্ট ক্লদিং এর ক্ষেত্রে আমি কি করব, মিডল লেয়ারে ফ্লিচ ইউজ করব। ফ্লিচ ইউজ ইন মিডল লেয়ার অফ কোল্ড weather clothing has high porosity in order to transport water vapor by diffusion, অর্থাৎ ফ্লিচ ইউজ করলে পরেও আমি ইমপ্রুভমেন্ট টেকনিকটা, অর্থাৎ ময়েশ্চার ট্রান্সপোর্ট যে ক্লদিং এটার ইমপ্রুভমেন্ট আনতে পারবো। তারপরে হচ্ছে আমি কি করতে পারি, আর একটা টেকনিক হচ্ছে এনহ্যান্সড করব, কি করব, ইভাপোরেশন অফ ওয়াটার ইজ পসিবল উইথ condensation taking place near the outer layer improve the water transport rate of the clothing, অর্থাৎ আমি কি করব, ইভাপোরেশন অফ ওয়াটার এনহ্যান্স করব। কিভাবে, এটা হচ্ছে কন্ডেনসেশন টেকিং প্লেস নিয়ার দ্য আউটার লেয়ার, অর্থাৎ বাইরের যে লেয়ারটা সেই লেয়ারটার আমি ইভাপোরেশন রেটটাকে এনহ্যান্স বৃদ্ধি করার চেষ্টা করব। আর একটা হচ্ছে PTFE লেমিনেটিং করব। ম্যাম, আর হ্যাঁ বলো ম্যাম ফ্লিচ নিয়ে যদি একটু ডিটেলসে বলতেন না। ডিটেলসে বলবো, ডিটেলসে বলতে বোঝাচ্ছে যে কোনটা কোন এটা বলতে, মানে ম্যাম বলতে হবে। ইমপ্রুভমেন্ট নিয়ে যে বললেন ম্যাম, যে ফ্লিচ যে টেকনিক ওটা দিলে হচ্ছে তাড়াতাড়ি। অর্থাৎ দেখা যায় যে কোল্ড ওয়েদারের ক্ষেত্রে যখন তুমি কাপড় তৈরি করবা তখন 3টা লেয়ার দিতে হয়, একটা হচ্ছে ইনার লেয়ার, একটা হচ্ছে আউটার লেয়ার, আর একটা হচ্ছে তোমার মিডল লেয়ার। এখন বলা হচ্ছে যে ময়েশ্চার ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে তুমি যদি মিডল যে লেয়ারটা রয়েছে এই মিডল লেয়ারে ফ্লিচের ইউজ করো, ফ্লিচ ইউজ করলে পরে তুমি রেজাল্টটা ভালো পাবা। ফ্লিচ মানে কি, ফ্লিচটা হচ্ছে তোমার এক ধরনের ফ্যাব্রিক, অর্থাৎ সারফেসটা এক মানে করা থাকে, যে একটু উঠানো উঠানো থাকে, মানে এরকম টাইপের অনেকটা, মানে ব্ল্যাঙ্কেট দেখছো না, ব্ল্যাঙ্কেটের একটা সাইড দেখো সারফেসটা কেমন থাকে, একটু উঠানো ফাইবারটাকে, মানে প্রোট্রুডিং টাইপের এরকম, মানে ফ্লিচ ফ্যাব্রিক ইউজ করা ইন দ্য মিডল লেয়ার কোল্ড ওয়েদার ক্লদিং এর ক্ষেত্রে, তাহলে তুমি রেজাল্টটা ভালো পাবা, এটা বলা হয়েছে। বুঝতে পারছো কি? কি ম্যাম? তারপরে হচ্ছে PTFE লেমিনেটিং করবা, অর্থাৎ তুমি পলিপ্রোপাইলিন টাইপের দিয়ে লেমিনেটিং করলে
এবং টাইটলি ওভেন ফ্যাব্রিক এদের হচ্ছে ময়েশ্চার ট্রান্সপোর্ট করার রেটটা হাই থাকে। তার মানে এই এই জিনিসগুলোর মাধ্যমে আমি টেকনিক অ্যাপ্লাই করে, যে কোনো একটা টেকনিক অ্যাপ্লাই করে আমি কি করতে পারি, এই ময়েশ্চার ট্রান্সপোর্ট করার ইমপ্রুভমেন্ট টেকনিক অ্যাপ্লাই করতে পারি। তাহলে কোনো একটা জায়গায় দেখা গেছে যে তুমি একটা ময়েশ্চার ম্যানেজমেন্ট ক্লদিং তৈরি করছো, কিন্তু তোমার যে রিকোয়ারমেন্টস বা পারপাস, অর্থাৎ ময়েশ্চার ট্রান্সপোর্ট করার রেটটা হাই না, সারাউন্ডিং এনভায়রনমেন্টে সে দ্রুত ময়েশ্চার ট্রান্সপোর্ট করে আমার স্কিনটাকে ড্রাই রাখতে পারতেছে না, তার মানে আমি কি ডিসকমফোর্ট ফিল করব। তাহলে এই ডিসকমফোর্ট যাতে না ফিল করে যে ওয়্যারার, যে খেলাধুলা করতেছে মনে করো, তাহলে স্পোর্টস ওয়্যার তৈরি করবা। তাহলে স্পোর্টস ওয়্যার, তাহলে তার এই সমস্ত এই পারপাসটাকে ফুলফিল করার জন্য যাতে কমফোর্ট ফিল করে, ময়েশ্চার ট্রান্সপোর্ট সারাউন্ডিং এনভায়রনমেন্টে দ্রুত করতে পারে, দ্রুত স্কিনটাকে ড্রাই রাখতে পারে, তাহলে যে কোনো একটা টেকনিকের মাধ্যমে আমি আমার পারপাসটাকে ফুলফিল করতে পারি। তাহলে যে কোনো একটা টেকনিক, মনে করো ফ্লিচ ইউজ করলাম মিডল লেয়ারে, অথবা তুমি কি করলা পিটিএফই লেমিনেটিং করলা, অর্থাৎ অথবা টাইটলি ওভেন ফ্যাব্রিক যেটা ময়েশ্চার ট্রান্সপোর্ট রেট হাই, অথবা তোমার ইনার লেয়ারটাকে যেটা হাইড্রোফোবিক ফাইবার রয়েছে সেটাকে হাইড্রোফিলিক ফিনিশ দিয়ে ট্রিট করতে পারো, অথবা চ্যানেল বা গ্রুপ যে সমস্ত ফাইবারে রয়েছে সেই সমস্ত ফাইবারকে চুজ করতে পারো, অথবা যেই সমস্ত ফাইবারকে ক্রস সেকশন করলে ডাব্লু প্রোফাইল বা গ্রুপ ফাইবার রয়েছে বা 3T শেপের রয়েছে সেটাকে তুমি চুজ করতে পারো। মানে এইগুলো হচ্ছে তোমার ইমপ্রুভমেন্টের টেকনিক, যে কোনো একটা তুমি অ্যাপ্লাই করে তুমি তোমার রিকোয়ারমেন্টস বা পারপাস ফুলফিল করতে পারো। এখন ফাংশনটা কি আসলে ময়েশ্চার ম্যানেজমেন্ট ক্লদিং এর ফাংশন কি? ফাংশনটা হচ্ছে যে এটা বডি টেম্পারেচার রেগুলেশন, কন্ট্রোল অফ ক্লদিং ওয়েট, অর্থাৎ টেম্পারেচার, বডির যে টেম্পারেচার এটাকে রেগুলেট করে। ওই যে আমরা বললাম যে যে কোনো উপায়ে আমি যে আমার যে কোর টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড এইটা মেনটেন করতে হবে। অর্থাৎ আমি কাপড় পরলাম কিন্তু আমার কাপড়টা যদি আমার বডির টেম্পারেচার মেনটেন না করে তাহলে কি করব, যে ওয়্যারার সে ডিসকমফোর্ট ফিল করবে অথবা একটা নির্দিষ্ট টাইমের পরে সিক হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে যে ময়েশ্চার ম্যানেজমেন্ট যে ক্লদিং তাকে অবশ্যই বডি টেম্পারেচার রেগুলেট করতে হবে। আর একটা হচ্ছে যে কন্ট্রোল অফ ক্লদিং ওয়েট, কন্ট্রোল অফ ক্লদিং ওয়েট হচ্ছে অর্থাৎ যে স্পোর্টস করতেছে, যে ফিজিক্যাল সাইকেল চালাচ্ছে তার তো প্রচুর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস লেভেল অনেক হাই, সে তাহলে কি হবে, তাহলে তার শরীরে যে সোয়েটিং হচ্ছে এই সোয়েটিংটা যদি কাপড়টা অ্যাবজর্ব করে স্টোর করে রাখা দেয়, সারাউন্ডিং এনভায়রনমেন্টে রিলিজ না করে, তাহলে কি হবে, তাহলে তো সে ডিসকমফোর্ট ফিল করে অথবা সে অসুস্থ হয়ে যাবে। সেই জন্য বলা হচ্ছে যে ক্লদিং এর ওয়েট কন্ট্রোল ওয়েট থাকতে হবে, আর হচ্ছে স্কিনের যাতে ড্যামেজ না করে, এটা হচ্ছে ফাংশন। আর ময়েশ্চার ম্যানেজ ট্রান্সমিশন থ্রো ফ্যাব্রিক, এখানে কয়েকটা প্রসেস ইনভলভমেন্ট রয়েছে। প্রসেসগুলো কি? প্রসেসগুলো হচ্ছে ডিফিউশন। ডিফিউশন জিনিসটা কি সবাই জানো, ডিফিউশন অফ ওয়াটার ভ্যাপার থ্রু দ্য ইনার ফাইবার স্পেস অ্যান্ড ইন্টার ইয়ার্ন স্পেস অফ দ্য ফ্যাব্রিক। ডিফিউশনটা ঘটে ওয়াটার ভ্যাপার ট্রান্সমিশন, ওয়াটার অর্থাৎ ময়েশ্চার ট্রান্সমিশন যে ঘটতেছে সারাউন্ডিং এনভায়রনমেন্টে যে পাস হচ্ছে, দ্রুত পাস হচ্ছে, এই ক্ষেত্রে কিছু প্রসেস এর মাধ্যমে ঘটনাটা ঘটে। কি প্রসেসের মাধ্যমে ঘটে? প্রসেসটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওয়াটার ভ্যাপার ট্রান্সমিশন, লিকুইড ওয়াটার ট্রান্সমিশন। অর্থাৎ যে ওয়্যারার সে হয়তো দেখা গেছে ময়েশ্চার ম্যানেজমেন্ট ক্লদিং পরলো, তারপরে হচ্ছে সে ফুটবল খেলতেছে, তাহলে কি প্রচন্ড তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বেড়ে গেছে, ফুটবল খেলতেছে, প্রচন্ড শরীরের ভেতরে সোয়েটিং হচ্ছে, পার্সপিরেশন হচ্ছে, তাহলে কি পার্সপিরেশনটাকে কি এইটা ওয়াটারের ব্যাপার, এটা ট্রান্সমিট হইতে হবে। ট্রান্সমিট হইতেছে কিভাবে? আমার শরীর থেকে ডিফিউশন হচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে, তারপর মাইগ্রেশন হচ্ছে, তারপর ট্রান্সমিশন অফ ওয়াটার ভ্যাপার, ফোর্স কনভেকশন হচ্ছে, তারপরে কি ঘটনা ঘটতেছে, লিকুইড ওয়াটারটা
ক্যাপিলারি বা উইকিং অ্যাকশনের মাধ্যমে সারাউন্ডিং এনভায়রনমেন্টে পাস হচ্ছে। তাহলে দুইটা, একটা হচ্ছে ওয়াটার ভ্যাপার ট্রান্সমিশন আর একটা হচ্ছে লিকুইড ওয়াটার ট্রান্সমিশন। এটা হচ্ছে প্রসেস, এই প্রসেসের মাধ্যমে এই কাজটা হচ্ছে। এনি কোশ্চেন? কোশ্চেন আছে? আচ্ছা, আর তারপরে হচ্ছে আমি এখন যদি কোশ্চেন আসে যে তুমি একটা ময়শ্চার ম্যানেজমেন্ট ক্লদিং, তোমাকে আমি বললাম যে এই কাপড়টা হচ্ছে ময়শ্চার ম্যানেজমেন্ট কাপড়, ময়শ্চার ম্যানেজমেন্ট ক্লদিং, তাহলে আমি কিভাবে বুঝবো যে কাপড়টা ময়শ্চার ম্যানেজমেন্ট ক্লদিং? তাহলে আমাকে টেস্ট করতে হবে। টেস্ট করতে গেলে কিভাবে আমি টেস্ট করতে পারি এর পারফরমেন্স? এটা ভালো এ গ্রেডের না বি গ্রেড না সি গ্রেড, নাকি আমার পারপাসটা ফুলফিল করতেছে না কি রিকোয়ারমেন্ট? তাহলে টেস্ট করলে পারফরমেন্স টেস্ট করতে পারি, ওয়াটারের ড্রপলেট টেস্ট করতে পারি, অর্থাৎ আমি কি করব ড্রপলেট মানে ওয়াটারের ড্রপলেট ফেলবো কাপড়ের উপরে, সেইটা কি করবে কতটুক সময় নিচ্ছে পেনিট্রেট করতে রেকর্ড করব। রেকর্ড করে দেখব যে মানে যদি তোমার আপ টু ম্যাক্সিমাম 60 সেকেন্ড সময় নেয়, 60 সেকেন্ড, তাহলে হচ্ছে এটার পারফরমেন্স লেভেলটা ভালো হাই। তাহলে আমি ওয়াটার ড্রপলেট টেস্ট করে ময়েশ্চার ম্যানেজমেন্ট ফ্যাব্রিকের টেস্ট করতে পারি পারফরমেন্সটা। তারপরে হচ্ছে উইকিং টেস্ট। উইকিং টেস্ট মানে হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন, কত দ্রুত সে ওয়াটার অ্যাবজর্ব করবে, সারাউন্ডিং এনভায়রনমেন্টে পাস করবে। তাহলে উইকিং টেস্ট কেমন? ফ্যাব্রিকের টেস্ট স্যাম্পল কাটবো, এটা এই ফ্যাব্রিক টেস্ট স্যাম্পলটাকে ভার্টিক্যালি আমি ই করব, স্যাম্পলটাকে ওয়াটারের ভেতরে সারফেসে, তাহলে সে কি করবে এই ওয়াটারটা সোক করবে, সোক করে একটা কত সময় ধরে সে ওয়াটারটা সোক করলো এটাকে মিজার করব। তাহলে মিজার করে দেখব যে আমাদের ফ্যাব্রিকটা কি ওয়ার্পের ডিরেকশন থাকে, ওয়েফটের ডিরেকশন থাকে, এই ওয়ার্প ওয়েফটের ডিরেকশনে কেমন ই করতেছে, কোন দিকে কি যাচ্ছে, ট্রাভেল করতেছে, ডিস্টেন্স মিজার, এই জিনিসটাকে আমরা মিজার করব উইকিং টেস্ট। স্প্রেডিং টেস্ট দেখব, 1 মিলিমিটার ওয়াটার অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে মিজার করে দেখব যে স্প্রেড করলে কতটুকু ডায়ামিটার সে ই করলো 1 মিনিট। মানে আমি যেই ময়েশ্চার ম্যানেজমেন্ট কাপড়ের পারফরমেন্স টেস্ট করতে চাচ্ছি সেইখানে 1 মিলিমিটার ওয়াটার অ্যাপ্লাই করলাম, ওয়াটার অ্যাপ্লাই করার পরে দেখব যে কতটুকু ছড়ায় গেছে, 1 মিনিট সময় নিয়ে দেখব। তাহলে এই যে স্প্রেডিং টেস্ট করব, এরকম করে অ্যাবজর্পশন টেস্ট, তারপরে হচ্ছে ড্রাইং টাইম টেস্ট, ইভাপোরেশন টেস্ট, এইগুলো টেস্টের মাধ্যমে আমি ময়েশ্চার ম্যানেজমেন্ট ক্লদিং এর পারফরমেন্সগুলি টেস্ট করে করব। এখন মনে করো যে ডেভেলপমেন্ট আনতে চাচ্ছি, ময়েশ্চার ম্যানেজমেন্ট কাপড়ের ডেভেলপমেন্ট আনতে চাচ্ছি, রিসার্চ বেসড কোনো কাজ করবা, মানে তুমি কোনো একটা নতুন মানে কোনো ময়েশ্চার ম্যানেজমেন্ট ক্লদিং এটার নিয়ে তুমি রিসার্চ করতেছো, ডেভেলপমেন্ট আনতে চাচ্ছ, তাহলে কোন কোন ক্ষেত্রে কি ধরনের জিনিস নিয়ে তুমি কাজ করবা? তাহলে সেটার একটা হচ্ছে সেন্সিং অ্যান্ড রেসপন্ডিং টেক্সটাইল। সেন্সিং অ্যান্ড রেসপন্ডিং টেক্সটাইল মানে কি? টেম্পারেচার ট্রিগার বলা হচ্ছে। টেম্পারেচার ট্রিগার হচ্ছে ফ্যাব্রিক মেড ফ্রম থার্মোরেগুলেটিং ফাইবার, পিসিএম। পিসিএম নিয়ে কিন্তু প্রচুর রিসার্চ হচ্ছে। পিসিএম মানে অর্থাৎ অর্থাৎ ফেস চেঞ্জ ম্যাটেরিয়াল। এ কি করবে? আমার হিউম্যান বডির কোর টেম্পারেচার যে কোনো উপায়ে সে আমার সারাউন্ডিং এনভায়রনমেন্টের টেম্পারেচার যাই হোক না কেন, সে হিউম্যান বডির কোর টেম্পারেচারটাকে 37 ডিগ্রিতে মেনটেন করার চেষ্টা করবে। আমরা কি করি? আমরা নর্মাল ওয়েদার যেটা, তা থেকেও কি করি অ্যাডভার্স এনভায়রনমেন্টে কাজ করে। তাহলে হিউম্যান বডি কি করতেছে? পাহাড়ে উঠতেছে, তারপরে সমুদ্রে যাচ্ছে, নাসায় যাচ্ছে, তারপরে হচ্ছে তোমার আগুন লাগতেছে, বিভিন্ন মানে ইসে মানুষ কাজ করে, বিভিন্ন সারাউন্ডিং এনভায়রনমেন্ট, সেটা প্রোটেক্টিভ ক্লদিং নিয়ে কাজ করতেছে। এখন এই যে যখন তুমি একটা প্রোটেক্টিভ ক্লদিং তৈরি করবা,
তখন সে কি করবে, ওই পারপাসটাকে ফুলফিল করতে হবে। তো অর্থাৎ আমি হিউম্যান বিং, আমি কাপড় পরলাম, আগুন লাগছে, কাপড় পরলাম, আমার ওই কাপড়টা অবশ্যই আমার যে ওয়ারার তাকে কমফোর্টেবল ফিল করাইতে হবে। তাহলে কমফোর্টেবল ফিল করাইতে গেলে আমার যে বডির যে কোর টেম্পারেচার তাকে অবশ্যই 37 ডিগ্রিতে মেনটেন করতে হবে। না হলে কি হবে, কোর টেম্পারেচার থেকে যদি বাড়ে বা কোর টেম্পারেচার থেকে যদি কমে যায় তাহলে কি হবে, মানুষ অসুস্থ হয়ে যায়। অসুস্থ হলে কেমন অসুস্থ, ব্রেন ড্যামেজ হইতে পারে, অথবা সে মারা যেতে পারে, বিভিন্ন রকমের ঘটনা ঘটে যেতে পারে। সেই জন্যই বলা হচ্ছে যে ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল, এই ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল থার্মো রেগুলেটিং ফাইবার যেটা, এইটা কি করতেছে, হুইচ মিলিয়ন অফ মাইক্রোথার্মাল স্পেয়ার আর ইনকর্পোরেটেড। অর্থাৎ এই ফেজ চেঞ্জ ম্যাটেরিয়ালটা আসলে কিভাবে কাজ করে, কাজ করে হচ্ছে সে অ্যাবজর্ব করে, সে অ্যাবজর্ব করার পরে স্টোর করে ডিস্ট্রিবিউট করতেছে, এবং আমার শরীরে যে হিট জেনারেট করলো এটা রিলিজ করতেছে ইন রেসপন্স টু দ্য বডির কমফোর্ট লেভেল। আমার কমফোর্ট, যেমন ধরো তোমার প্রচন্ড শীত, আমরা কম্বল মুড়ি দিয়ে ঘুমায় থাকি না, কম্বল মুড়ি দিয়ে ঘুমায় থাকো, কিন্তু কম্বল মুড়ি দিয়ে ঘুমায় থাকলে তুমি তো মারা যাইতে পারতা। কিন্তু সে কি করতেছে, ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল, সে তোমাকে কমফোর্টেবল ফিল করাচ্ছে, কিন্তু তুমি তো কম্বল মুড়ি দিয়ে ঘুমায় গেছো। তাহলে কিভাবে এই কাজটা হচ্ছে, সে তোমার শরীরে যতটুকু কমফোর্ট ফিল করার জন্য হিট ট্রান্সফার করা দরকার ততটুকু হিট সে সারাউন্ডিং এনভায়রনমেন্টে রিলিজ করবে। এটাই হচ্ছে টেম্পারেচার ট্রিগার। আচ্ছা, যাই হোক, তাইলে এখানে বলা হচ্ছে হিউমিডিটি ট্রিগার, যেটা হিউমিডিটি ট্রিগারটা কি, তাইলে হিউমিডিটি ট্রিগারটা হচ্ছে চেঞ্জ অফ শেপ, এটা induced by moisture in botanical structure। botanical structure মানে হচ্ছে পাইন কোন inspired by the design of a fabric capable of adopting its air permeability in response to change of humidity in the microclimate of the clothing system। অর্থাৎ হিউমিডিটি আমার সারাউন্ডিং এনভায়রনমেন্টের হিউমিডিটির উপর বেস করে আমার কি করবে, এটার এই অ্যাডপ্ট, এখানে এখানে বলতেছে এয়ারের পারমিয়াবিলিটি ইন রেসপন্স টু চেঞ্জ অফ হিউমিডিটি। অর্থাৎ আমার এয়ার কতটুকু সে পাস করাবে, কতটুকু সে পারমিয়েবল করবে, এটা এই যে কাপড়টা, এইটাই হিউমিডিটি ট্রিগারের কথা। তাহলে তুমি এই ক্ষেত্রে কি করতে পারো, এই ক্ষেত্রে বলা হচ্ছে যে তুমি বোটানিক্যাল স্ট্রাকচার বলা হচ্ছে, যেমন পাইন কোন, দেখো পাইনাপেল যে এটা নিয়ে মানুষ কিন্তু ই করতেছে, এগুলো রিসার্চ বেস কাজ। তাহলে আরেকটা হচ্ছে ফ্যাব্রিক উইথ পোর সাইজ গ্রেডিয়েন্ট। ফ্যাব্রিক যেটা, অর্থাৎ পোর সাইজ গ্রেডিয়েন্ট, লার্জ সাইজ। একটু আগে কিন্তু আমি বলছি যে তুমি কোন কোন ফ্যাক্টরগুলিকে কনসিডার করবা, তার ভেতরে একটা ছিল যে আমার ফাইবারের যে পোর, তার যে সাইজ, এই সাইজটা যদি লার্জ হয় তার ক্যাপিলারি অ্যাকশনটা ভালো হয়। সেই জন্য বলা হচ্ছে যে ফ্যাব্রিক উইথ পোর সাইজ গ্রেডিয়েন্ট, অর্থাৎ লার্জ সাইজের ক্যাপিলারি প্রেজেন্ট ইন দ্য ইনার লেয়ার অফ দ্য ফ্যাব্রিক র্যাপিডলি ট্রান্সপোর্ট লিকুইড ময়েশ্চার away from the skin to the outer layer where the smaller capillary due to high capillary pressure। এই কথাটা কি বুঝতে পারছো, ফ্যাব্রিক উইথ পোর সাইজ গ্রেডিয়েন্ট, অর্থাৎ যেই সমস্ত ফাইবারের পোরের সাইজ লার্জ তার ক্যাপিলারি অ্যাকশনটা খুবই ভালো হয় তোমার, কারণ হচ্ছে স্মল সাইজের পোর হইলে পরে তার ক্যাপিলারি অ্যাকশনটাও স্মল হয়, কারণ ক্যাপিলারি অ্যাকশন কথাটাই মানে হচ্ছে দ্রুত ড্রাই হওয়ার টেন্ডেন্সি। তাহলে আমি যে সমস্ত ফাইবারের ক্রস সেকশন করলে সাইজটা লার্জ পাবো, সেই ক্ষেত্রে আমি ময়েশ্চার ম্যানেজমেন্ট ক্লদিংয়ের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি এইটা নিয়ে কাজ করতে পারি। এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে
যে শিফন দ্য ওয়াটার র্যাপিডলি টু দ্য ফ্যাব্রিক আউটার সারফেস ফর ইভাপোরেশন। দিস ফ্যাব্রিক ইজ ক্লেম টু বি সুইটেবল ফর অ্যাথলেটিক ওয়্যার। অর্থাৎ যারা স্পোর্টস করে, অ্যাথলেটিক, তারা কি করতেছে, অ্যাথলেটিক ওয়্যারে তুমি তৈরি করার ক্ষেত্রে তুমি শিফন যে বলা হচ্ছে যে ওয়াটার র্যাপিডলি ফাইবারের আউটার সার্ভিস থেকে ইভাপোরেশন করতে হবে, তাহলে এই জিনিসটা হচ্ছে তুমি কনসিডারে আনতে পারো। তারপরে হচ্ছে ফাইবার উইথ ন্যানো স্ট্রাকচার সারফেস, অর্থাৎ যেই সমস্ত ফাইবারের স্ট্রাকচার ন্যানো স্ট্রাকচার সারফেস, সেই সমস্ত ফাইবারের ন্যানো স্ট্রাকচার সারফেসও ময়েশ্চার ম্যানেজমেন্ট ক্লদিংয়ে ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে তুমি এটাকে নিয়েও কাজ করতে পারো। কোনটাকে নিয়ে? একটা হচ্ছে বলছি পিসিএম ফ্যাব্রিক, একটা হচ্ছে তোমার ফ্যাব্রিক উইথ পোর সাইজ গ্রেডিয়েন্ট অর্থাৎ লার্জ সাইজের, আর একটা হচ্ছে ন্যানো স্ট্রাকচার, যে সমস্ত সারফেস আছে ন্যানো স্ট্রাকচার বলা হচ্ছে নিট ফ্যাব্রিক মেড ফ্রম নাইলন ফাইবার উইথ অ্যান ইঞ্জিনিয়ার অর্থাৎ ন্যানো চ্যানেল। এই সমস্ত ফ্যাব্রিক সুইটেবল ফর ইনার লেয়ার কোল্ড ওয়েদার ক্লদিং এর ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় না যে আমরা জিমনাস্টিক খেলে এই সমস্ত ক্ষেত্রে অ্যাক্টিভিটিস লেভেলটা হাই থাকে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস লেভেল, তখন যদি তোমার সারাউন্ডিং এনভায়রনমেন্ট কোল্ড ওয়েদারের ক্ষেত্রে ফ্যাব্রিক তুমি ন্যানো স্ট্রাকচার সারফেসের ফাইবার চুজ করে ডেভেলপমেন্ট মানে ময়েশ্চার ম্যানেজমেন্ট ক্লদিং তৈরি করতে পারো। আচ্ছা, আর একটা বলা হচ্ছে যে কোকোনা এমবেডেড ফাইবার অথবা কোকোনা ফিলামেন্ট, এইটাও হচ্ছে একটা ইনোভেটিভ টেকনোলজি। এই ক্ষেত্রে কি হয়, অ্যাক্টিভেটেড কার্বন ডিরাইভড ফ্রম রিসাইকেল কোকোনাট শেল, অর্থাৎ নারিকেল কোকোনাট মানে কি নারিকেল, তো নারিকেলের যে সারাউন্ডিং শেলটা এইটা নিয়ে কাজ করতেছে, এটাও রিসার্চ বেস কাজ। এখানেও তুমি এইটাকে রিসাইক্লিং করে তুমি কি করতেছো, এখান থেকে অ্যাক্টিভেটেড কার্বনটাকে ডিরাইভ করতেছো ইনটু নাইলন এবং পলিয়েস্টার পলিমারে। কোকোনাটের যে পোর স্ট্রাকচার, তার যে স্ট্রাকচার এটা খুবই কমপ্লেক্স একটা স্ট্রাকচার এবং সাইজ অফ পোর ইজ ভেরি ইভেন। অর্থাৎ তুমি যদি কোকোনাট শেল নিয়ে কাজ করো, দেখা গেছে যে কোকোনাট শেলটাকে রিসাইক্লিং করলে এর যে পোরের সাইজ এটা খুবই ইভেন থাকে। দ্যাটস ওয়াই তুমি এর পোর সাইজটা ইভেন থাকার ফলে এই ময়েশ্চারটা অ্যাবজর্ব করে এবং স্টোর করে ডিস্ট্রিবিউশন এবং রিলিজ করার ক্ষেত্রে খুব ভালো একটা মানে ইফেক্টিভ রেজাল্ট পাওয়া যায়, ভালো একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে। আচ্ছা, বুঝতে পারছো কি এই যে আমি বলতেছি ডেভেলপমেন্ট গুলো? হ্যালো হ্যালো, তোমরা কি ডেভেলপমেন্ট গুলো বুঝতে পারতেছো কিনা? হ্যালো, বোঝা যাচ্ছে তো? মানে এইগুলো হচ্ছে রিসার্চ লেভেলের কাজ, মানে তুমি একটা ময়েশ্চার ম্যানেজমেন্ট ক্লদিং এর ডেভেলপমেন্ট আনতে চাচ্ছ, নতুন কোনো একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসতে চাচ্ছ, তো এই জিনিসগুলো নিয়ে তুমি বিভিন্ন জিনিস, কেউ আছে তোমার এই কোকোনাট শেল নিয়ে কাজ করতে পারে, কেউ পিসিএম ফ্যাব্রিক নিয়ে কাজ করতে পারে, তারপরে হচ্ছে তোমার কেউ ন্যানো স্ট্রাকচার ফাইবার নিয়ে কাজ করতে পারে। এই যে এইগুলো কেউ হয়তো মিক্সচার অফ হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক ফাইবার, অর্থাৎ হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক ফাইবারের মিক্সচার করে একটা রেজাল্ট নিয়ে আসতে পারে। তারপরে হচ্ছে 100% কটন ফাইবার, তাহলে কোশ্চেন আসতে পারে যে 100% কটন, সে তো ময়েশ্চার ম্যানেজমেন্ট ক্লদিং ভালো হবে না, তাহলে আমি এটাকে কেন চুজ করতে চাই? এটাও চুজ করতে পারো। এটাকে চুজ করে তুমি তাহলে এটাকে কি করতে হবে, এটাকে ট্রিট করতে হবে। এটাকে কিভাবে ট্রিট করব, বলা হচ্ছে 100% যে কটন ফ্যাব্রিক, এটা এদের হাই অ্যাবজর্বেন্সি, কিন্তু অ্যাবজর্বেন্সি হাই কিন্তু ড্রাই হওয়ার টেন্ডেন্সি খুবই স্লো।
তাহলে যদি খুবই স্লো হয় তাহলে তো সে ডিসকমফোর্ট ফিল করাবে। তাহলে আমাকে কি করতে হবে, অ্যাবজর্বেন্সি আমি এটাকে রিডিউস করব। কিভাবে রিডিউস করব, কটনটাকে ফ্লোরোপলিমার দিয়ে, বলা হচ্ছে ফ্লোরোপলিমার, সিলিকন বা ওয়াক্স, এইগুলি দিয়ে আমি ট্রিট করে অ্যাবজর্বেন্সি লেভেলটাকে কমায় ফেলতে পারি। কমানোর ফলে আমি ভালো একটা রেজাল্ট আনতে পারবো। মানে it claims to provide better moisture transfer than do synthetic fabric. বুঝতে পারছো কি? এটা হচ্ছে ডেভেলপমেন্ট। তাহলে ডেভেলপমেন্ট গুলো কি কি, কোন কোন ক্ষেত্রে হলো, সেন্সিং অ্যান্ড রেসপন্ডিং টেক্সটাইল, যেখানে টেম্পারেচার ট্রিগার এবং হিউমিডিটি ট্রিগার নিয়ে আলোচনা করা হয়েছে, পিসিএম ফ্যাব্রিক। আর একটা হচ্ছে তোমার পাইন পাইন নিয়ে আলোচনা হচ্ছে, বোটানিক্যাল স্ট্রাকচার মানে পাইন কোন যেটা। তারপরে হচ্ছে ফ্যাব্রিক উইথ পোর সাইজ গ্রেডিয়েন্ট, ফাইবার উইথ ন্যানো স্ট্রাকচার সারফেস, কোকোনা ইমবেডেড ফাইবার এবং কোকোনা ফিলামেন্ট। তারপরে হচ্ছে তোমার মিক্সচার অফ হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক ফাইবার, 100% কটন ফ্যাব্রিক, এইগুলো। এখন কোশ্চেনের ক্ষেত্রে উইকিং এর টেস্ট কিভাবে করে, উইকিং এর টেস্ট করার জন্য তুমি কাপড় কাটবা, মানে কতটুকু কাটবা। উইকিং can take place either around the body to allow a greater area for evaporation. উইকিং জিনিসটা কি ফার্স্টে জানতে হবে। উইকিংটা হচ্ছে সারাউন্ডিং এনভায়রনমেন্টে, একটু আগে কিন্তু বলা হয়েছে যে সারাউন্ডিং এনভায়রনমেন্টে তোমার ময়েশ্চারটাকে দ্রুত পাস করার যে টেন্ডেন্সি, এটাই হচ্ছে উইকিং। উইকিং এর ক্ষেত্রে আমি যে ফ্যাব্রিকের উইকিংটা আমি টেস্ট করতে চাচ্ছি, সেই ফ্যাব্রিকের স্যাম্পল নিয়ে তারপর ওই যে, এটা তো মনে হয় বলছি, ময়েশ্চার ম্যানেজমেন্ট টেস্ট, ময়েশ্চার ম্যানেজমেন্ট টেস্ট একটু আগে এটা পড়াইছে না, ময়েশ্চার ম্যানেজমেন্ট টেস্ট কিভাবে করবা, মেজার। হ্যাঁ, ওটা ভিতরে ছিল। আচ্ছা আচ্ছা, এটা তো পড়ানো হয়েছে। তাহলে আর কোনটা আছে একটু কাইন্ডলি বলবা কি, নাকি ওই যে ফাইবার নিয়ে আলোচনা করবো? হ্যালো, ওয়াটার হ্যালো, কোল্ড ওয়েদার এগুলো হ্যাঁ বলো, মাপুর সমস্যা নেই, ওগুলো একটু তো একটু নরমাল। একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। ম্যাম ওই যে কোল্ড ওয়েদার ক্লথিং এরপর ওয়াটার প্রুফ এগুলো আছে ম্যাম, ওগুলো তো নরমাল ম্যাম, প্রপার্টি পড়ালে হবে না। মানে ওই যে কোল্ড ওয়েদার ক্লদিং এর বলতে বলা হচ্ছে ওই যে 3টা লেয়ার, ইনার লেয়ার, আউটার লেয়ার। তুমি কি ইনার লেয়ারের কাপড়, আউটার লেয়ার, আর হচ্ছে তোমার মিডল লেয়ারের ক্ষেত্রে তুমি কি ধরনের চুজ করবা, এটা এটা না, জি ম্যাম একদম। বেস লেয়ার যেটা ময়েশ্চার রিমুভ করবে, বেস লেয়ার। মিডল লেয়ার এর ক্ষেত্রে হাই কোয়ালিটি ইনসুলেশন, অর্থাৎ তুমি মিডল লেয়ারে যেটাকে চুজ করবা সেটার তোমার ইনসুলেশন প্রপার্টিস ভালো হইতে হবে। আর আউটার লেয়ার সেটা তোমাকে প্রোটেক্ট করবে। এটা হচ্ছে বেস লেয়ার, যেটা হচ্ছে তোমার ময়েশ্চার রিমুভ করে, অর্থাৎ দ্রুত তোমার উইকিং প্রপার্টিস ভালো ভালো যার, সেইটাকে আমি ইনার লেয়ারে দিব। আর মিডল লেয়ারের ক্ষেত্রে যার ইনসুলেশন প্রপার্টিস ভালো থাকবে সেইটা, এটা হচ্ছে কোল্ড ওয়েদার ক্লদিং এর প্রিন্সিপাল, যেটা মানে 3টা লেয়ারের মাধ্যমে তুমি কোল্ড ওয়েদার ক্লদিং তৈরি করবা। ইনার লেয়ার ময়েশ্চারটাকে রিমুভ করবে সারাউন্ডিং এনভায়রনমেন্টে দ্রুত, দ্যাটস ওয়াই এর
উইকিং অ্যাকশন বা ক্যাপিলারি অ্যাকশনটা ভালো থাকতে হবে। যেই সমস্ত ফাইবারের উইকিং অ্যাকশন বা ক্যাপিলারি অ্যাকশন ভালো তাকে ইনার লেয়ারে দিব। আর মিডল লেয়ার যেটা, সেটা হচ্ছে তার যেই সমস্ত ফাইবারের ইনসুলেশন প্রপার্টিস ভালো, হাই কোয়ালিটি, সেইটাকে মিডল লেয়ারে দিব, যাতে করে যে ওয়্যারার সে ওয়ার্ম ফিল করে আর আউটার লেয়ার প্রোটেক্ট করবে, আউটার লেয়ার সারাউন্ডিং এনভায়রনমেন্টে ই করবে। যেমন ধরো বিভিন্ন ধরনের মেকানিক্যাল অ্যাব্রেশন হইতে পারে, কেমিক্যালের বা উইন্ড বা বাতাস, বিভিন্ন ধরনের যে সারাউন্ডিং এনভায়রনমেন্টের যে সিচুয়েশন, সেটা থেকে আউটার লেয়ারটা প্রোটেক্ট করবে। আমি জাস্ট হালকাভাবে তোমাকে ই করে দিলাম, বুঝাই দিলাম। আর একটা হচ্ছে কি বলছিলা জানি, ওই যে ওয়াটার এন্ড উইন্ড রেজিস্ট্যান্ট ক্লথ। আচ্ছা, ওয়াটার এবং উইন্ড রেজিস্ট্যান্স যে ক্লদিং, এইটার ক্ষেত্রে বলা হচ্ছে যে আমাদের যে হিউম্যান, আমরা ওয়্যার এই হিউম্যান তাদেরকে কি করতে হয়, প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অ্যাডভার্স এনভায়রনমেন্টে তাদেরকে কাজ করতে হয়। নর্মাল ওয়েদারে যে ডেইলি অ্যাক্টিভিটিস আমরা সারাক্ষণ করব তা না। দেখা গেল যে প্রচন্ড কোল্ড ওয়েদার, প্রচন্ড হট ওয়েদার, প্রচন্ড হট ওয়েদারের সাথে গরমের মধ্যে আবার বাতাস বইতে, মানে উইন্ড ই করতেছে, সেইটা হচ্ছে প্রচন্ড গরম। আবার কোল্ড ওয়েদার, সেখানে প্রচন্ড এত মানে কোল্ড, তার সাথে আবার বাতাস। তাহলে এই সমস্ত যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টকেও কিন্তু হিউম্যান বডিকে ফেস করতে হয়। এই এই সমস্ত ক্ষেত্রে আমি যে কাপড়টা চুজ করব, এই কাপড়টা কিন্তু আমাকে এমনভাবে চুজ করতে হবে যে ওয়্যারার সে যে ডিসকমফোর্ট ফিল না করে, কমফোর্ট ফিল করে। তাহলে এখন কমফোর্ট ফিল করার জন্য বলা হচ্ছে যে প্রচন্ড কোল্ড ওয়েদার, এখন তুমি সাইকেল চালাচ্ছ, এখন সাইকেল চালাইলে কি হবে, আমরা জানি যে আমাদের হিউম্যান বডি আমাদের টেম্পারেচার, হিট হিট যেমন জেনারেট করে, তেমনি হিট লসও করে। কিভাবে হিট লস করতেছে, সারাউন্ডিং এনভায়রনমেন্টে কন্ডাকশন মেথড, কনভেকশন মেথড, আর একটা হচ্ছে তোমার রেসপিরেশন বা পার্সপিরেশন, আর একটা হচ্ছে রেডিয়েশন। এইগুলোর মাধ্যমে সারাউন্ডিং এনভায়রনমেন্টে আমাদের শরীর থেকে হিটটা লস হইতে থাকে। এখন লস হইতে থাকলে, যাতে করে, যেমন প্রচন্ড কোল্ড ওয়েদার, এখন এই কোল্ড ওয়েদারের ক্ষেত্রে আমি যে কাপড়টা চুজ করব, তার ডিজাইনটা কেমন হবে, তার ডিজাইনটা এমন হইতে হবে যে ওয়্যারার সে যাতে ওয়ার্ম ফিল করে। ওয়ার্ম ফিল করার জন্য বলা হচ্ছে যে তোমার the warm air of body surface cannot pass through the opening area of clothing অথবা fabric due to forced convection. That means clothing must be wind resistant. অর্থাৎ তুমি যে কাপড়টা পরবা তাকে, কারণ সারাউন্ডিং এনভায়রনমেন্টে তো বাতাস, প্রচন্ড বাতাস হচ্ছে, তাহলে উইন্ড রেজিস্ট্যান্স হইতে হবে। এখন উইন্ড রেজিস্ট্যান্স হওয়ার জন্য আমি যে কাপড়টা করব তার লো এয়ার পারমিয়েবিলিটি প্রপার্টিস থাকতে হবে। দিস টাইপ অফ ফ্যাব্রিক আর নর্মালি ভেরি কম্প্যাক্টলি ওভেন অথবা কোটেড অথবা লেমিনেটেড ফ্যাব্রিক। অর্থাৎ ফেব্রিকের যে কনস্ট্রাকশন বা ফেব্রিকের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা ভেরি কম্প্যাক্টলি ওভেন অথবা কোটেড অথবা লেমিনেটেড ফ্যাব্রিক হতে হবে, অর্থাৎ যার এয়ার পারমিয়াবিলিটি প্রপার্টিস লো। ইন সাচ কেস বলা হচ্ছে যে নিট ফ্যাব্রিক, এটা ভালো একটা রেজাল্ট দিবে না, কারণ হচ্ছে নিট ফ্যাব্রিকের এয়ার পারমিয়াবিলিটিটা খুব হাই হয়। আবার হচ্ছে বলা হচ্ছে যে কিন্তু তুমি যদি নিটের সোয়েটার ইউজ করো, বলা হচ্ছে ইফ knit sweater is used in those situation should be covered with another clothing made of very compactly woven fabric of laminated fabric, সেই ক্ষেত্রে আবার ভালো রেজাল্ট দিচ্ছে। তাহলে আবার বলা হচ্ছে যে when clothing worn in cold এবং wet weather due কন্ডাকশন মেথডে হিট লসটা বেড়ে যাচ্ছে। কটন ভেন্টাইল, এখানে বলা হচ্ছে যে এই ক্ষেত্রে তুমি কটন ভেন্টাইল নামে এক ধরনের আছে, সেইটাকে তুমি ওয়াটার এবং উইন্ড রেজিস্ট্যান্স ফ্যাব্রিক হিসেবে ভালো রেজাল্ট দিবে। এখন কটন ভেন্টাইল তাইলে কি, কটন ভেন্টাইলটা হচ্ছে
মানে ভেরি কম্প্যাক্টলি ওভেন এবং ফ্যাব্রিক এবং ফিনিশড ফ্যাব্রিক, যেটার ব্রিদেবিলিটিটা ভালো। কথা কি বুঝতে পারতেছো যে আমি কি? হ্যাঁ, মানে তুমি ওয়াটার এবং উইন্ড রেজিস্ট্যান্স ক্লদিং তৈরি করার সময় কি ধরনের স্ট্রাকচারকে তুমি প্রেফার করবা? প্রেফার করতে গেলে আমি সর্বপ্রথমে মাথায় রাখতে হবে আমার ফ্যাব্রিকের ডিজাইন এমন হবে যেটা উইন্ড রেজিস্ট্যান্স করে, এবং এটা উইন্ড রেজিস্ট্যান্স করে এবং তোমার হচ্ছে দ্রুত আমার সারাউন্ডিং এনভায়রনমেন্টে আমার শরীরের হিটটাকে ট্রান্সফার করে দিবে। তাহলে কটন ভেন্টাইল চুজ করতে পারো, অথবা কোটেড ফ্যাব্রিক, যেটা মানে হচ্ছে পলি ইউরেথিন কোটেড নাইলন, তারপর নিউফ্রিন কোটেড নাইলন, পিভিসি কোটেড পলিয়েস্টার ফ্যাব্রিক, এই সমস্ত জিনিস ভালো রেজাল্ট দিবে। অথবা তোমার পিটিএফই কোটেড গোর্টেক্স, এখানে বলা হচ্ছে গোর্টেক্স, তুমি গোর্টেক্স নামে একটা আছে ক্লদিং আছে যেটা খুব ভালো রেজাল্ট দেয়। গোর্টেক্স ক্লদিং জিনিসটা কি? এটা হচ্ছে মাল্টি লেয়ার ফ্যাব্রিক, যেখানে সেন্ট্রাল লেয়ারটা ফিনিশড উইথ পিটিএফই কোটেড থাকে, এবং আউটার লেয়ার আর ইনার লেয়ার ফ্যাব্রিক্স এটা হচ্ছে ডিফারেন্ট কনস্ট্রাকশন এবং ওয়েটের থাকে। এই 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 ফ্যাব্রিকটা এই ওয়াটার এবং উইন্ড রেজিস্ট্যান্স ক্লদিং হিসেবে ভালো রেজাল্ট দেয়, অর্থাৎ যে ওয়্যারার সে কমফোর্টেবল ফিল করে, কারণ তার এয়ার পারমিয়েবিলিটি, তার তারপরে হচ্ছে তোমার ইনসুলেশন প্রপার্টিস, এ কারণ কিছু কিছু জিনিস তোমাকে কনসিডারে রেখে তোমার করতে হবে। কি কি কনসিডারে? ইনসুলেশন কেমন, তারপরে হচ্ছে সে এয়ার পারমিয়েবিলিটিটা তার কেমন, এয়ার পারমিয়েবিলিটি লো না হাই, ইনসুলেশন লো না হাই, এই জিনিসগুলো না হলে তো তোমার যে ওয়্যারার সে কমফোর্টেবল ফিল করবে না। যাতে করে ওয়াটার মলিকিউলটা ফাইবারে মানে ফ্যাব্রিকের মধ্য থেকে তোমার গোর্টেক্স ইজ মোর ইফেক্টিভ এবং কমফোর্টেবল অ্যাজ, যেহেতু ওয়াটার এবং উইন্ড রেজিস্ট্যান্স ক্লদিং হিসেবে। কি কারণে? কারণ ওয়াটার মলিকিউল ক্যানট পাস থ্রু দোজ মাইক্রো হোল। কথা মানে বোঝা গেছে তো? আর তাহলে কি ময়েশ্চার ম্যানেজমেন্ট কিন্তু মোটামুটি হয়ে গেছে, মানে জিনিসগুলো বুঝতে পারছো কিনা? বেসিক কিছু জিনিস বোঝানোর চেষ্টা করছি। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম আমরা যদি মানে এই যে ফেব্রিক গুলো আছে এগুলাকে যদি আমরা মানে স্পেশাল প্রপার্টি অ্যাড করতে চাই কোনো কোটিং অথবা হচ্ছে হলো ফেস চেঞ্জ ম্যাটেরিয়ালের মাধ্যমে, তো ম্যাম এগুলার লাইফ টাইম হচ্ছে হলো কি মানে আমার কতদিন থাকবে এগুলোর স্থায়িত্ব? না, এটা তোমার লাইফ টাইম মানে কি? লাইফ টাইম হচ্ছে তুমি তোমার উপর ডিপেন্ড করতেছে, ওয়্যারার যে কাপড়টা ইউজ করবে তার উপর ডিপেন্ড করতেছে। এখন তুমি পরলা, তুমি পরার পরে সারাক্ষণই দেখা গেছে যে প্রতিদিনই ওয়াশ করতেছো, ওয়াশ করলে বারবার যদি রিপিট ওয়াশ করলে পরে তখন কি হবে? এটা তোমার ড্যামেজ হবার টেন্ডেন্সিটা বেড়ে যাবে। এটা তো নর্মাল জিনিস, মানে তোমার ওয়াশ করলে রিপিট ওয়াশে আবার হচ্ছে শুধু রিপিট ওয়াশ করলেই যে তোমার ড্যামেজ হওয়ার টেন্ডেন্সি বাড়বে তা না। 40 কত টেম্পারেচারে তুমি ওয়াশ করতেছো? 40 টেম্পারেচার না 60 টেম্পারেচার কত? তারপরে হচ্ছে কিভাবে ওয়াশ করতেছো? ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করতেছো না নর্মাল ওয়াশ করতেছো? গরম পানি দিয়ে ওয়াশ করবা না ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করবা? কিভাবে? এটা সম্পূর্ণ হচ্ছে যে ওয়্যারার যে তার উপর ডিপেন্ড করবে। জিনিসটা কি বুঝতে পারছো? জি ম্যাম। কারণ তুমি যখন এটা নিয়ে কাজ করবা, কাজ করার পরে এটা তোমার অ্যাচিভ করলা কিনা, তোমার রিকোয়ারমেন্টস বা পারপাস ফুলফিল হলো কিনা, সেটা তোমাকে তো টেস্ট করে দেখতে হবে। তোমার টেস্ট করার কিছু প্রসিডিউর আছে,
ওই যে কতগুলো টেস্টের কথা বললাম, ওয়াটার ড্রপলেট টেস্ট বা উইকিং টেস্ট বা তোমার স্প্রেডিং টেস্ট, বিভিন্ন ধরনের টেস্ট প্যারামিটার আছে। এটা দিয়ে তুমি তোমার পারফরমেন্সটা দেখবা যে সে ভালো কি রেজাল্ট দিচ্ছে কিনা। তুমি এটা তৈরি করছো। এরকমও হইতে পারে যে তুমি একটা সাপ্লায়ার, তার কাছ থেকে তুমি ময়শ্চার ম্যানেজমেন্ট কাপড় নিয়ে আসলা, তুমি স্পোর্টস ওয়্যার তৈরি করবা। এখন তুমি আরেকটা সাপ্লায়ারের কাছ থেকেও নিয়ে আসতে পারো। এখন দুই সাপ্লায়ার যে এ গ্রেডের কাপড় নাও দিতে পারে তোমাকে, কেউ এ গ্রেডের দিতে পারে, কেউ বি গ্রেডের দিতে পারে। তোমাকে তো টেস্ট করে দেখতে হবে। এখন টেস্ট করে দেখার পরে তুমি দুইটাই দেখলা এ গ্রেডের কাপড়ই পাইছো, কিন্তু কাপড় পাওয়ার পরে এখন যারা খেলাধুলা করতেছে তারা খেলাধুলা করলো, ব্যবহার করার পরে তুমি এটাকে কি করলা, ওয়াশে পাঠায় দিলা। ওয়াশে পাঠায় দিলা, পরের দিন আবার খেলাধুলা করলো, আবার ওয়াশে পাঠায় দিলা। বারবার যদি রিপিট করে করে এটার হয়ে যায়, তাহলে তো এটার যে পারফরমেন্স এটা তো ডিক্রিজ করবে। ইটস ন্যাচারাল। কিন্তু তুমি যখন ডেভেলপমেন্ট আনবা, সেই সময় পারফরমেন্সটা ভালো কি না সেটা তোমাকে ওই যে মিজার করে দেখতে হবে। আমি কি তোমার কোশ্চেনের উত্তরটা ঠিক মতো দিতে পারলাম? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের ময়েশ্চার ম্যানেজমেন্ট, যেমন আমি কোন একটা স্যার, ওয়েট প্রসেসের না জানি কি স্যার, কোন ডিপার্টমেন্টের, সে দেখলাম কিছুদিন আগে তার একটা বের হয়েছে, সে পিসিএম ফ্যাব্রিক নিয়ে কাজ করছে, ফেস চেঞ্জ ম্যাটেরিয়াল নিয়ে কাজ করছে। এরকম তোমার কেউ আছে কোকোনাট শেল নিয়ে কাজ করে। এগুলো হচ্ছে মানে এগুলো নিয়ে কাজ করতে গেলে তোমার রিসার্চ করার জন্য সময় দিতে হবে, কাজ করতে হবে। কিন্তু বেসিক জিনিস হচ্ছে এইগুলো, এটা হচ্ছে বেসিক জানলা। তাহলে আমাদের ময়েশ্চার ম্যানেজমেন্ট কিন্তু মোটামুটি যা প্রশ্ন দিছি সেটা বোঝানোর চেষ্টা করলাম। ওয়াটার এবং উইন্ড রেজিস্ট্যান্স ক্লদিং, এটার যে ডিজাইন করবা যে কাপড়, এটারও বেসিক জিনিসটা বললাম, তোমরা একটু থরলি পড়বা। যেমন এখানে তোমার কাপড়টা কটন ভেন্টাইল কোটেড ফ্যাব্রিক উইথ মাইক্রো হোল, হাইড্রোফিলিক ফিল্ম উইথ কোটেড ফ্যাব্রিক। কারণ মানুষ কাপড় পরে, কাপড় কেউ ঘুমায়, কেউ বসে থাকে, কেউ দৌড়ায়, কেউ খেলাধুলা করে, কেউ তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস লেভেলটা কেমন, তার উপর বেস করেই তো আমার শরীর থেকে হিট জেনারেট করতে থাকবে, বার্ন হতে থাকবে। সারাউন্ডিং এনভায়রনমেন্টে ওই সোয়েটিংটা পাস করাইতে হবে, এবং সারাউন্ডিং এনভায়রনমেন্টের সিচুয়েশনটা কেমন, সেটা কি উইন্ড বাতাস বইতেছে কিনা, ঠান্ডা নাকি গরম নাকি কি ওয়েদার, কেমন সেইটা সবকিছু ডিপেন্ড করতেছে তুমি কোন সিচুয়েশনে এই কাপড়টাকে পরে তুমি কাজ করবা। এন্ড ইউজটা কি, বুঝতে পারছো? হ্যালো হ্যালো। জি ম্যাম, বুঝতে হ্যাঁ, পারছি। মানে এন্ড ইউজটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশে প্রচন্ড গরম, এখন প্রচন্ড গরম, ফুটবল খেলতেছো, এখন তুমি এই কাপড়টা পরে প্রচন্ড ঠান্ডা ওয়েদার, ফুটবল খেলতেছো, তাহলে ডিফারেন্ট হয়ে গেল না? তাহলে এন্ড ইউজ এই জন্য তোমাকে মাথায় রেখে সেই অনুযায়ী তোমাকে কাপড়ের ডিজাইন করতে হবে, সেই অনুযায়ী তোমাকে ফাইবার চুজ করতে হবে। আচ্ছা, এখন বলো আর কি জানতে চাচ্ছ, বা কোনো অন্য কোনো চ্যাপ্টার বা কোনো কিছু? আমার তো মনে হয় পড়লে পরে আসলে বুঝতে পারবা। ফাইবারের যে প্রপার্টিস আছে ওইটা তো তোমাদের সিটি দিতে হবে। ওইটা তো ফাইবার সম্পর্কে তোমরা ন্যাচারাল ফাইবার, ম্যানমেড ফাইবার, ফাইবারের প্রপার্টিস গুলো জানো। ওই সম্পর্কে কি কিছু বলতে হবে কিনা বলো, নাকি ক্লোজ করে দিব বলো?
হ্যালো, ম্যাম লাগবে না ম্যাম, ওটা ম্যাম পড়ে নিব। তাহলে পাঁচটা চ্যাপ্টারে একটা হচ্ছে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে অনেকগুলো কোশ্চেন আছে, কিন্তু জানি না যে তোমরা ওইটা কতটুক কি মানে বুঝতে পারছো। কোশ্চেন গুলো কি আমি মানে একটু পড়বো নাকি তোমাদের সবার কাছে তো কোশ্চেন গুলো আছে, কোশ্চেন পড়ার দরকার আছে কি? হ্যালো, না ম্যাম আছে ম্যাম, আমি দিয়ে দিয়েছিলাম পিডিএফ সবাইকে ম্যাম। আচ্ছা, তারপরে হচ্ছে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ওই যে স্কিনের উপরে, হাউ কনজিউমার্স পারসিভ কমফোর্ট ইন অ্যাপারেল। স্কিনের স্ট্রাকচার, স্কিনের ফাংশন, বা কেমন করে আমার হিউম্যান বডি কমফোর্টটাকে মানে করে, ব্রেনে কিভাবে সেন্স আসে, স্টিমুলেশনটা হয়, এবং এখানে কিছু শর্ট নোটস আছে। তারপরে ফাইবার, এটা একটা চ্যাপ্টার, ময়েশ্চার ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে ইমপ্রুভিং কমফোর্ট ইন স্পোর্টস অ্যান্ড লেজার ওয়্যার। তাহলে এই পাঁচটা চ্যাপ্টার হচ্ছে আমার ক্লদিং কমফোর্টের চ্যাপ্টার, পার্ট এর চ্যাপ্টার। আশা করি বুঝতে পারছো, বা পড়লে পরে বুঝতে পারবা। আমার কথা হচ্ছে যে তোমরা পড়বা, পড়ে প্রত্যেকটা কোশ্চেন পড়ার পরে যেই প্রশ্নটা পারবা না, আর একদিন যদি ক্লাস করতে চাও, কোশ্চেন রেডি করে জাস্ট আমাকে বলবা, যে আগের দিন বলবা যে ম্যাডাম এই কোশ্চেন গুলো আমাদেরকে একটু বললেন, তাইলে আমাকে আগের দিন দিয়ে দিলে আমি একটা তোমাদের আবার একটা ক্লাস নিব। ঠিক আছে? জি ম্যাম। তাহলে তোমাদের ম্যাম সিডিপি, হ্যাঁ বলো। ম্যাম এপিপিসি তে লাইন ম্যানেজমেন্টে একটা কোশ্চেন ছিল, মানে অ্যাসাইনমেন্ট দিয়েছেন যেটার উপরে, যে অপারেশনাল ব্রেকডাউন ফর পোলো শার্ট এন্ড টি শার্ট। ম্যাম এইটার অ্যান্সারটা কিভাবে হবে? এটার অ্যান্সার হচ্ছে, এটা তুমি যে পলো শার্টটা করবা তার পার্টিকুলার যে স্টাইল, মানে তোমার মেশিনের অ্যারেঞ্জমেন্টটা, অপারেশনাল ব্রেকডাউন, সে ধরো তুমি শোল্ডার জয়েনিং করতেছো, সাইড সিম জয়েনিং করতেছো, তারপরে হচ্ছে স্লিভ জয়েন করতেছো, এই যে তোমার একটার পর একটা যে তোমার অপারেশনের নাম, এইটাকে বুঝাইতেছে। এবং এই অপারেশনটা করার জন্য তুমি কোন মেশিনটা মাধ্যমে এটা করতেছো, সে ধরো শোল্ডার জয়েনিং করতেছো, এটা হচ্ছে ওভারলক মেশিন দিয়ে করতেছো, সাইড সিম করতেছো, ওভারলক মেশিন দিয়ে করতেছো, এরকম, মানে তোমার অপারেশনটার নাম আর কোন মেশিন, এইটা এটার জন্য সে ধরো তুমি পলো শার্ট করতেছো, তোমার 35টা মেশিন লাগতেছে। এটা তো ডিপেন্ড করে কি ধরনের স্টাইলটা কি, স্টাইলের উপরে তোমার মেশিনের লেআউটটাকে সেট করতে হয়। তুমি গুগলে সার্চ দিলেই কিন্তু চলে আসবে। আমি কিন্তু পাঠাইছিলাম, মনে হয় তোমাদেরকে দিছিলাম। ম্যাম ওইখানে এসএম ভ্যালু তারপর আরো অনেক কিছু ছিল, মানে একটা অনেক হ্যাঁ, বড় মানে টেবিল ছিল। আসলে এসএমভি, হ্যাঁ, মানে জিনিসগুলো হয় কি, যখন তুমি করবা তখন এসএমভি ধরে করে, তো এই জন্য করা আছে। তো তোমাদের যদি আসে যে একটা টি শার্ট, একটা পলো শার্টের অপারেশনাল ব্রেকডাউন, তাহলে অপারেশনাল ব্রেকডাউনগুলির নাম এবং ওই অপারেশনাল ব্রেকডাউনের পার্টিকুলার কাজটা করার জন্য কোন মেশিন আর এসএমভি কত ছিল, জাস্ট এসএমভি জিনিসটা হচ্ছে অ্যাজাম্পশন হিসেবে দিয়ে দিবা। আচ্ছা ম্যাম, তাহলে 3টা কলাম করে 3টা পয়েন্ট নিয়ে 3টা লিখবো। কলাম করে তো, হ্যাঁ 3টা কলামে দিয়ে দিও। আচ্ছা ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ। মানে এইখানটা মেইন ইটাই হচ্ছে যে ব্রেকডাউনটা জানা। মনে করো তোমার 35টা মেশিন লাগতেছে, তাহলে এই 35টা মেশিনের কোন কোন নামটা জানতে হবে, তোমার অপারেশনগুলির নাম। আচ্ছা ম্যাম, আরেকটা কোশ্চেন ছিল যে অপারেশন বুলেটিন, তো এইটা কি হবে? অপারেশনাল ব্রেকডাউনটা হচ্ছে তোমার এই যে এই অপারেশন গুলির যে নাম লিখলা, যে শোল্ডার জয়েন করতেছে, সাইড সিম করতেছে, স্লিভ জয়েন করতেছে, তারপরে হচ্ছে বটম হেম করতেছে, তারপরে হচ্ছে
তোমার প্লাকেট করতেছে, বাটন লাগাচ্ছে, বাটন হোল তৈরি করতেছে, এই যে একটার পর একটা তোমার স্টেপগুলো, এটা হচ্ছে অপারেশনাল ব্রেকডাউন। আর অপারেশনাল বুলেটিন হচ্ছে তোমার প্রতি ঘন্টায় একটা টার্গেট দিয়ে দেওয়া হয়, যেন তোমাকে টার্গেট একটা একটা অপারেটর তাকে টার্গেট দিলাম যে তুমি পার পার ঘন্টায়, প্রতি ঘন্টায় তুমি 150 পিস তৈরি করবা। তাহলে 150 পিস তৈরি করলে সে ধরো 10 ঘন্টায় কাজ করলো, 10 ঘন্টায় কাজ করলে 150 পিস করে প্রতি ঘন্টায় সে কতগুলো করে করবে। এই যে টার্গেট দিয়ে দেওয়া, তারপরে হচ্ছে টার্গেট ফুলফিল করতে পারতেছে কিনা, অ্যাচিভ করতে পারতেছে কিনা, তার এফিসিয়েন্সি কত ক্যালকুলেশন করে দেখা, প্রতি ঘন্টার রিপোর্ট করা, এফিসিয়েন্সি কত টার্গেট দিয়ে দিয়ে, এই যে জিনিসগুলো, এই জিনিসটা হচ্ছে অপারেশনাল বুলেটিন। কারণ দেখা গেছে যে অপারেশনাল বুলেটিনটা তুমি যদি রেডি না করো, তুমি যদি তৈরি না করো অপারেশনাল বুলেটিন শিট, তাইলে তুমি তো বুঝতে পারবা না। তো কারণ তোমার যে একটা লিড টাইম, তোমার যে শিপমেন্ট ডেট, এই শিপমেন্ট ডেটটা তো ফেল করতে পারে। শিপমেন্ট ডেটটা টাইম টু টাইম শিপমেন্ট দিতে গেলে, বা কোনো একটা জায়গায় কোনো কেন বটলনেক হয়েছে, কেন সাপ্লাই চেইনের কোনো জায়গায় ঘাটতি হয়েছে কিনা, এফিসিয়েন্সি ফল করছে কিনা, টার্গেট ফুলফিল হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না, এই যে সব কিছুকে তোমাকে ফলো আপ করে তুমি যদি না মানে জানতে চাও, তাহলে তো তোমাকে অপারেশনাল বুলেটিন মাস্ট এটা করতে হবে। তুমি অপারেশনাল ব্রেকডাউন দিয়ে তুমি এগুলো জানতে পারবা না, তোমাকে অপারেশনাল বুলেটিন করতে হবে। এটা ডিপার্টমেন্ট এগুলো ফলো আপ করে, রেডি করে প্রতিদিনের ডেইলি 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 প্রোডাকশন রিপোর্ট, যেটা ডেইলি প্রোডাকশন রিপোর্ট। নেটে সার্চ দাও হোয়াট ইজ অপারেশনাল ব্রেকডাউন বা ডেফিনেশন অফ অপারেশনাল ব্রেকডাউন, হোয়াট ইজ অপারেশনাল বুলেটিন বা ডিফারেন্স বিটুইন অপারেশনাল বুলেটিন অ্যান্ড অপারেশনাল ব্রেকডাউন, এভাবে লিখলেই কিন্তু তোমার চলে আসে। হ্যালো, ঠিক আছে ম্যাম, বুঝতে পারছি, থ্যাংক ইউ। না মানে ডিফারেন্সটা কি ধরতে পারছো কিনা আমাকে বলো। ইয়েস ম্যাম, ধরতে পেরেছি। মানে অপারেশনাল যেটা ব্রেকডাউন হবে, সেটা কিন্তু তোমার কোন জায়গায় এক একটা ওয়ার্কার কাজ করতেছে, কি কাজ করতেছে। কেউ একজন হয়তো শোল্ডার জয়েন করতেছে, কেউ হয়তো সাইড সিন করতেছে, কেউ স্লিভ লাগাচ্ছে, কেউ বটম হেম করতেছে, কেউ প্লাকেট জয়েন করতেছে, কেউ এই যে ইগুলো, মনে করো একটা পুরো একটা পলো শার্ট তৈরি করতে তোমার 35টা মেশিন লাগবে। এই 35টা মেশিনের যে 35টা কাজ, এই ব্রেকডাউন স্টেপ বাই স্টেপ। কিন্তু অপারেশনাল বুলেটিনটা কি? অপারেশনাল বুলেটিন হচ্ছে এই যে 35টা ওয়ার্কার যে কাজ করতেছে, তাকে একটা টার্গেট দিয়ে দিতে হবে। 35টা ওয়ার্কারই একই এফিসিয়েন্সিতে কাজ করবে না, এক একজন এক এক এফিসিয়েন্সিতে কাজ করবে। তুমি যে এফিসিয়েন্সি করছো লাইনে, সেই এফিসিয়েন্সি ক্যালকুলেশন করে দেখতে হবে সে কাজ করতেছে কতটুকু, তার তার টার্গেট যে দিয়ে দিছো সেই টার্গেট ফিল আপ করতে পারতেছে কিনা। অপারেশনাল বুলেটিনটা হচ্ছে প্রতি ঘন্টার রিপোর্ট, মানে ডেইলি প্রোডাকশন রিপোর্টের মতো। ডেইলি প্রোডাকশন রিপোর্টটা কি হয় আমি তো বুঝাই দিলাম, আর একটু পড়লেই দেখলেই বুঝতে পারবা। এনি কোশ্চেন? ম্যাম, আর এটার কোনো একটা কোশ্চেন? এক্সাম্পল দিতে বলছে অপারেশনাল বুলেটিনের, দুইটা কিভাবে লিখবো? ওই যে এক্সাম্পলটা হচ্ছে তোমার কি করবা, যেমন অপারেশনাল ব্রেকডাউন লিখলা, লিখার পরে ওই কাজটা তো কোন মেশিন দিয়ে করতেছে, করার পরে তুমি কত এসএমভি ধরছো, তারপরে হচ্ছে কত টার্গেট দিয়ে দিছো, কত এরকম করে করে করবা। হ্যালো, ম্যাম, এটা কি বুলেটিনের জন্য বললেন যে টার্গেটের হ্যাঁ হ্যাঁ ভ্যালুটাও হ্যাঁ অ্যাড করব? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, লাইন ব্যালেন্সিং এর উপরে আর কোনো কোশ্চেন আছে?
মানে এনি কোশ্চেন? না ম্যাম, বাকিগুলো বুঝতে পারছি। আচ্ছা, তাহলে তোমরা আর একটু পড়ো। আমি বলি ক্লদিং কমফোর্টের 5টা চ্যাপ্টার নিয়ে একটু পড়ো। তারপরে হচ্ছে তোমার এপিপিসির যতগুলো চ্যাপ্টার আছে পড়ো। যেই কোশ্চেনগুলো, যার যেই কোশ্চেন বুঝতে অসুবিধা বা পারতেছো না, ওই স্পেসিফিক কোশ্চেনগুলো আমাকে একটু দিবা, তাহলে ওইগুলো নিয়ে একটু আলোচনা করব। সিআরকে দিয়ে দিলেও আমাকে দিলে আমি ওইগুলো নিয়ে করব। ঠিক আছে, তাহলে শেষ করে দিব নাকি কোনো কোশ্চেন আছে? জি ম্যাম, ঠিক আছে ম্যাম। আচ্ছা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।